একটি গ্রামে এক দয়ালু জমিদার ছিল। সে সবসময় গ্রামের সকল মানুষকে সাহায্য ও সহযোগিতা করত এবং বিপদে আপদে পাশে থাকতো। কিন্তু তার এক ছোট্ট ভাই ছিল। সে এগুলো কিছুই পছন্দ করতো না। জমিদার মশাই, এক গ্রামবাসী এসছে আপনার সাথে দেখা করতে। আচ্ছা, ওকে পাঠিয়ে দাও। এই আসো, ভিতরে আসো। জমিদার মশাই, আমাকে সাহায্য করেন, আমার সব শেষ হয়ে গেল। কি কি হয়েছে, কি আমায় খুলে বলো। জমিদার মশাইকে কারা আমার জমি সকল ফসলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবার আমি কি খেয়ে বেঁচে থাকবো? কি, এত বড় সাহস আমার জমিদারিতে এসে ফসলে আগুন! মহেশ, কোথায় তুই? এদিকে আয়। হ্যাঁ, বলো দাদা। তুই এক্ষুনি খবর নিয়ে দেখ তো কে এই গরিবের ফসলে আগুন লাগিয়েছে। সারা জীবন এই গরিব কৃষকদের গোলামি করতে করতে মারা যাব মনে হচ্ছে। কিরে, কি নিজে নিজে বিড়বিড় বিড়বিড় করছিস? না দাদা, তেমন কিছু না। হ্যাঁ, এখনই খবর নিচ্ছি। এদিকে এসো। এই নাও, 100 টাকা দিলাম, এটা নিয়ে নতুন ফসল লাগাও, আর বাকি টাকা দিয়ে আপাতত নিজের সংসারটা চালাও। জমিদার মশাই, আপনার মতো মানুষ হয় না। আপনি বিপদে আপদে যেভাবে মানুষের পাশে থাকেন, সেভাবে এখন কেউ কারো পাশে থাকে না। আরে কি যে বলো, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তোমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারো তার জন্য আমি যা কিছু তাই করতে পারি। আচ্ছা, এখন তুমি এসো। হঠাৎ একদিন প্রচন্ড রকম বৃষ্টি শুরু হলো। নদীর বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকতে লাগলো। কিছু সময়ের মধ্যে পুরো গ্রাম পানিতে টলমল করতে লাগলো। জমিদার মশাই, পুরো গ্রাম পানিতে টলমল করছে, আর গ্রামবাসীরা একটা উঁচু পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে। কি বলছো এসব? আচ্ছা, যাও, কিছু প্রহরী নিয়ে গ্রামবাসীদের এখানে নিয়ে এসো, আর আমার বাড়িতে তাদের আশ্রয় করে দাও। এই দাদা, কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না মহেশ? এই গরিব কৃষকদের তুমি জমিদারের বাড়িতে নিয়ে আসছো, আর এই গরিব ছোট লোকেদের সাথে একই বাড়িতে থাকতে হবে। আমরা থাকবো। মহেশ, তুই এত বড় কথা বললি! তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই একটা কথা কান খুলে শুনে রাখ, যতদিন আমি বেঁচে আছি গ্রামবাসীরাই আমার জন্য সব। আর কাদের ছোট লোক বলছিস তুই? এদের খাজনা টাকায় তুই 3 বেলা ভাত খেতে পারিস। আর ওরা যদি আজ থেকে যদি খাজনা দেওয়া বন্ধ করে দেয়, তুইও আর 3 বেলা ঠিক মতো খেতে পাবি না। আর বাবা মারা যাওয়ার পূর্বে বলেছিল গ্রামবাসীদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে। কিন্তু তাই বলে একেবারে বাড়িতে নিয়ে আসবে? এই বন্যা, এই ঝড় বৃষ্টিতে ওদের থাকতে দেবো কোথায় সেটা তুই বল। বল তুই সেটা। আর শোন, মনুষ্যত্ব বলে একটা কথা আছে, সেটা তুই ভুলে যাস না। যা, ওদের উদ্ধার করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। মহেশ রেগে ফুলে ফুলে গ্রামবাসীদের উদ্ধার করে আনলো। গ্রামবাসীরা, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? আর শোনো সবাই, জল অনেক কমে গেছে এখন, আর নদীতে বাঁধ নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে। আশা করছি কিছুদিনের মধ্যেই তোমরা যে যার ঘরে পৌঁছতে পারবে। এসব কাহিনী দেখে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহেশ রাগে ফুলছে। না, যেভাবে চলছে এভাবে সব চলতে দিলে হবে না। এভাবে চলতে থাকলে দেখা যাবে পুরো জমিদারি তো হয়ে গেছে। আর আমার দাদা তো এই গরিব কৃষকদের জন্য সব সম্পত্তি শেষ করে দিবে। না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। এরপর অনেকদিন কেটে গেল। গ্রামের মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরে গেল। হঠাৎ একদিন জমিদার মশাইয়ের কাছে একজন লোক এলো। কে কে তুমি? কোত্থেকে আসা হয়েছে? আমাকে জমিদার দেবনাথ আপনার কাছে পাঠিয়েছে। জমিদার দেবনাথ? ও তো আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, কি খবর নিয়ে পাঠিয়েছে বলো। বিপদ? কিসের বিপদ? কিছুদিন আগে আমাদের গ্রামে ডাকাত হামলা করেছে, আর জমিদার মশাইকে জব্দ করে কোষাগার থেকে সকল মোহর, টাকা পয়সা, অলংকার সব নিয়ে চলে গেছে। বলো কি, এত বড় কাহিনী হয়ে গেছে? আচ্ছা, তুমি চিন্তা করো না, কাল আমি কিছু অলংকার আর মোহর তোমার জমিদারের কাছে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা জমিদার মশাই, আমি এখন আসি। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি যাও। আড়ালে লুকিয়ে থেকে এসব শুনেছিল মহেশ। আড়াল থেকে বেরিয়ে জমিদার মশাইয়ের সামনে গিয়ে বলতে লাগলো, দাদা, তুমি কি আমাদের সব সম্পত্তির মানুষকে দান করে দিবে? আমাদের তো ভবিষ্যৎ রয়েছে, তাই না? তুমি আর কোনো সম্পত্তি কোথাও দান করবে না। এই সম্পত্তির উপর আমারও অধিকার রয়েছে। তুই আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস?
এত বড় সাহস তোর! এই কথা বলে জমিদার মহেশকে একটা থাপ্পড় দিল। শোন, তুই কোনো সম্পত্তি পাবি না। তোর কাছে মানুষত্ব বলে কিচ্ছু নেই। আমি এই সকল সম্পত্তি গরিবদের দান করে দেব। তুই কোনো সম্পত্তি পাবি না। তুমি আমাকে থাপ্পড় মারলে দাদা, এটা ঠিক করনি। এটার মূল্য তোমাকে দিতে হবে। এই কথা বলে মহেশ চলে গেল, আর জমিদার কান্না করতে লাগলো। পরের দিন জমিদারের টাকা পয়সা অলংকার নিয়ে দেবনাথ জমিদারের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। দেবনাথ গ্রামে অনেক দূর। গরু গাড়ি চালাতে লাগলো। চলতে চলতে এক পর্যায়ে গাড়ি জঙ্গলে প্রবেশ করলো। অন্যদিকে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। কি গো, আর কত সময় লাগবে? এই তো জমিদার মশাই, সকাল হওয়ার আগেই পৌঁছে যাব। এই জঙ্গলে ডাকাতের আনাগোনা বেশি, ঠাকুর জানে ডাকাতে ধরে নাকি। এ কি বললে তুমি চালক? এবার তো আমার ভয় করছে। এরপর গরুর গাড়ি আবার চলতে লাগলো। গাড়ি যখন জঙ্গলের ঠিক মধ্যখানে, তখন জমিদার মশাইয়ের উপর ডাকাতের আক্রমণ হলো। ডাকাত! 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 বাঁচাও! বাঁচাও! ডাকাত! তোদের সকল অলংকার আর টাকা পয়সা যা আছে দিয়ে দে, না হয় তোদের লাশ বানিয়ে ফেলবো। এই নাও, এই নাও, সব দিয়ে দিলাম। কিন্তু কিন্তু আমাদের কিছু করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর সকল অলংকার টাকা পয়সা সব নিয়ে নিল। হঠাৎ একজন ডাকাত জমিদার মশাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিল, আর জমিদার সেখানে মারা গেল। জমিদার মশাই, সব শেষ হয়ে গেল। জমিদার মশাই, জমিদার মশাই। আরে কি হয়েছে? এই দাদার খুলে বল। জমিদার মশাইকে ডাকাতের দল মেরে ফেলেছে। কি? এটা হতে পারে না। তুমি যাও লাশ আনার ব্যবস্থা করো। প্রহরী চলে যেতে মহেশ মুচকি হাসতে লাগলো, আর বলতে লাগলো, দাদা তুমি অনেক মানব দরদি, তাই না? তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, আর এই থাপ্পড়ের বিনিময়ে তুমি তোমার প্রাণ হারালে। আমি যথাসময়ে ডাকাতের খবরটা দিলাম। ভাগ্যিস। হা হা, এবার এই গ্রামের নতুন জমিদার আমি। হা হা হা। জমিদারের মৃত্যুর খবর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। এরপর অনেক দিন কেটে যায়। হঠাৎ গ্রামে প্রচন্ড রকম খরা দেখা দেয়। গ্রামে কৃষকদের সকল ফসল শুকিয়ে যায়। অনেকদিন ধরে বৃষ্টি হয়নি, তাই মাঠের সকল ফসল রোদে শুকিয়ে গিয়েছে। এবার আমরা কি খেয়ে থাকবো? আপনি কিছু সাহায্য করুন। তোমাদের সারা জীবন সমস্যা লেগেই থাকে, বৃষ্টি নেই তো আমি কি করব? আর শোনো, আমি দাদার মতো পাগল নই। তোমাদের কিছু দরকার হলে কোষাগার থেকে টাকা এনে তোমাদের দিয়ে দিব। যাও এখান থেকে। আর হ্যাঁ, সবাইকে বলবে কালকের মধ্যে খাজনা দিয়ে দিতে, না হলে সবাইকে কারাগারে নিক্ষেপ করব। এমন কথা বলবেন না জমিদার মশাই, এমন অবস্থায় আমরা খাজনা দেব কি করে? আমি কিছু জানি না, পরি একে এক্ষুনি এখান থেকে বের করো। এরপর ওই কৃষককে প্রহরী বের করে দেয়। এরপর রাতের বেলা মহেশ ঘুমাতে বিছানায় চলে গেল। দাদা বেশি দরদি হতে গিয়ে নিজের পানটা হারালো। এই গরিব কৃষকরা মাথার উপর উঠে বসেছিল, এবার দেখো কি মজা। এসব বলতে মহেশ ঘুমিয়ে পড়ে। রাত বাড়তে থাকে। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। হঠাৎ কারো পায়ের শব্দে মহেশের ঘুম ভেঙে যায়। এত রাতে এভাবে পায়চারি করছে, এটা তো আমার কক্ষ থেকে আসছে, তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে মহেশ ভয়ে ঘামতে লাগলো। হঠাৎ পায়চারির আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন তার চোখ গেল জানালার দিকে। হঠাৎ সেখানে এক ছায়া দেখতে পেল সে। কি হচ্ছে এসব? পায়চারির আওয়াজ তো বন্ধ হলো, কিন্তু জানালার পাশে ছায়াটা কিসে? প্রহরী, ও প্রহরী, কি হলো? কেউ তো আমার কোনো কথা শুনছে না। হঠাৎ তার দরজায় কেউ কড়া নাড়তে লাগলো। এখন আবার কে এলো? নিশ্চয়ই প্রহরী। ভয়ে ভয়ে মহেশ দরজা খুলল, কিন্তু কাউকে দেখতে পেল না। কেউ তো নেই, তাহলে দরজা ধাক্কা দিল কে? হঠাৎ এক বিভৎস চেহারা অধিকার তার সামনে এলো। মহেশ চিৎকার দিয়ে উঠল। কিরে, আমাকে চিনতে পারছিস? মহেশ, আমি তোর দাদা রে, জমিদার রাজচন্দ্র রায়। তুই তুই আমার সাথে এটা করতে পারলি? কি দাদা তুমি? আমাকে মেরো না দাদা, আমাকে ক্ষমা করে দাও।
তোকে ক্ষমা করব, তুই শুধু সমতুল্য আমাকে মেরে ফেলেছিস। এই গরিব কৃষকদের কতই না কষ্ট দিচ্ছিস। আজকে আমি তোকে আমার সাথে নিয়ে যাব। না, এমন করো না। আমি কথা দিচ্ছি, আমি আজ থেকে তোমার মতো করে এই গ্রামবাসীদের সেবা করব, বিপদে আপদে পাশে থাকবো। আচ্ছা, ঠিক আছে, এটা তোর শেষ সুযোগ। তুই যদি গ্রামবাসীদের আর অত্যাচার না করিস, তাহলে তোকে আমি কিচ্ছু বলবো না। আর যদি দেখেছি আমি তুই আবার ওদের উপর অত্যাচার শুরু করেছিস, তোকে আমি মেরে ফেলবো। না, আমি আর অত্যাচার করব না, তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে যেন। অর্থপর জমিদারের ওই বিভৎস আত্মা চলে যায়। মহেশ ওই ঘটনার পর থেকে গ্রামবাসীদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, তাদের বিপদে আপদে সাহায্য করতে লাগে।